অষ্টম শ্রেণীর যে রাসায়নিক বিক্রিয়াটা রয়েছে আমরা এই ক্লাসটাতে আলোচনা করব সেই চ্যাপ্টারটা। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, বিক্রিয়ক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক পদার্থ বলব। পরের যে কোশ্চেন, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের উপস্থিতিতে যে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাদেরকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বলবো। রাসায়নিক বিক্রিয়া একটা দিয়েছে এখানে, ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পাথুরে চুন, তার সঙ্গে জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুন উৎপন্ন হয়। এখানে বিক্রিয়ক পদার্থ কে না, ক্যালসিয়াম অক্সাইড CaO এবং জল, এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। কেন? এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং রাসায়নিক বিক্রিয়ার করার ফলে যে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2, এটাই হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। পরের যে কোশ্চেনটা রয়েছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ যে গ্লুকোজটা তৈরি করে সেটা কিভাবে হয়? রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রেজেন্ট করা হয়েছে। উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং মূলরম দ্বারা মাটি থেকে জল শোষণ করে এবং পাতায় উপস্থিত ক্লোরোফিলের সাহায্যে সূর্যরশ্মি শোষণ করে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজের সংকেত কি? C6H12O6 এবং কত অণু অক্সিজেন তৈরি করে? 6 অণু অক্সিজেন তৈরি করে। এইখানে গ্লুকোজের মধ্যে কি কি পরমাণু থাকে? কার্বন পরমাণু থাকে, হাইড্রোজেন পরমাণু থাকে, অক্সিজেন পরমাণু থাকে। এখান থেকেই শর্ট কোশ্চেন আসতে পারে, গ্লুকোজের কোন অণু থাকে না? অপশান এ রয়েছে অক্সিজেন, মানে অপশান বি কার্বন, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি নাইট্রোজেন। তাহলে গ্লুকোজের সংকেতটা আমরা যদি জেনে রাখি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অর্থাৎ C6H12O6, এখানে নাইট্রোজেন না থাকার জন্য তাহলে অ্যান্সার হবে নাইট্রোজেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কত অণু অক্সিজেনের প্রয়োজন হয়? 6 অণু অক্সিজেনের প্রয়োজন হয়। জৈব দ্রাবক, যে সকল দ্রাবকের মধ্যে দ্রাব্য পদার্থ গুলে যায় তাদেরকে আমরা বলবো জৈব দ্রাবক। জৈব দ্রাবকের উদাহরণ কি হবে? বেনজিন, ইথার, ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH3, এটা আমরা ক্লাস 10-এ গিয়ে পড়বো। বাট এখানে ক্লোরোফর্ম হচ্ছে একটি জৈব দ্রাবক, এটুকুই জেনে থাকলে হবে। এক্সট্রা ইনফরমেশানের জন্য ক্লোরোফর্ম হচ্ছে চেতনানাশক বা শল্য চিকিৎসায় ক্লোরোফর্মটা আমরা অজ্ঞান করতে ব্যবহার করে থাকি। পরে যে কোশ্চেনটা রয়েছে, তাপ শক্তির সঙ্গে অণুগুলির মানে গ্যাসের যে অণুগুলো আছে তাদের সম্পর্ক কী? তাপ শক্তি বাড়লে আমাদের গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পাবে। এই জন্য আমরা গ্রীষ্মকালে যদি সাইকেলের চাকায় হার্ড পাম্প দিয়ে চালাই, সেই চাকাটা ফেটে যাবে। কেন হয়? গ্রীষ্মের জন্য প্রচণ্ড তাপে টিউবের মধ্যে থাকা গ্যাসীয় অণুগুলি প্রচণ্ড তাপে ছোটাছুটি করবে। এর ফলে টিউব যে মানে লেয়ারটা রয়েছে তার উপর চাপ ক্রিয়েট করবে। চাপ ক্রিয়েট করার ফলে কি হবে? টেয়ারটা ফেটে যাবে। পরের যে কোশ্চেনটা রয়েছে, খাবার সোডা রাসায়নিক নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। খাবার সোডা রাসায়নিক নাম কি বা বেকিং সোডা রাসায়নিক নাম কি? খাবার সোডা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে কি? NaHCO3। বেকিং সোডা রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। এখানে ভুল লেখা রয়েছে, সোডিয়াম কার্বনেট হবে না, হবে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। এই বাই কথাটা মানে কেমিস্ট্রির ভাষায় আমরা হাইড্রোজেন দিয়ে ডিনোট করব। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, জলের মধ্য দিয়ে যদি তড়িৎ চালনা করি তাহলে কোন কোন গ্যাস উৎপন্ন হবে? জলের সংকেত কি? H2O। এর মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ চালনা করি তাহলে এটা ভেঙে গিয়ে তৈরি হবে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস। পরের যে কোশ্চেনটা এই চ্যাপ্টারের মোস্ট ভাইটাল কোশ্চেন, অনুঘটক কাকে বলে? অনুঘটক কাকে বলে না, যে সকল পদার্থ বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় তাদেরকে আমরা অনুঘটক বলবো। অনুঘটক কি করে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কেবলমাত্র উপস্থিত থাকে এবং বিক্রিয়া শেষে কি হয়? নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে, তাকেই আমরা অনুঘটক হিসাবে বলবো। তাহলে পরীক্ষার খাতায় আমরা কি লিখে আসবো? অনুঘটক কাকে বলে? যে সকল রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কেবলমাত্র বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে, তাদেরকে আমরা বলবো অনুঘটক। অনুঘটক কাকে বলি তার সঙ্গে আমরা অনুঘটকের যে উদাহরণ সেটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত হলো KMnO4 থেকে অক্সিজেন প্রস্তুতির সময় বিক্রিয়াটি খুব ধীরে হয়। বাট আমরা যদি অনুঘটক হিসাবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অর্থাৎ MnO2 ব্যবহার করি, তাহলে বিক্রিয়াটি খুব দ্রুত অক্সিজেন উৎপন্ন করতে পারবে। এটাই হচ্ছে অনুঘটকের মানে উদাহরণ। অনুঘটকের বৈশিষ্ট্য কি? অলরেডি আমরা অনুঘটকের সংজ্ঞায় আমরা বৈশিষ্ট্য ধারণা দিয়ে দিয়েছি। অনুঘটক কী করে? রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি বা হ্রাস করে। এবং অনুঘটক কী করে? বিক্রিয়ার বেগ মানে বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে, অর্থাৎ এবং বিক্রিয়ায় পার্টিসিপেন্ট করবে বাট অংশগ্রহণ করবে না, কেবলমাত্র উপস্থিত থাকবে। এটাই হচ্ছে অনুঘটকের বৈশিষ্ট্য। অনুঘটকের ক্ষেত্রফল বৃদ্ধি করলে রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। এটা শর্ট কোশ্চেন আকারে আসবে। অনুঘটকের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রাসায়নিক বিক্রিয়ার বেগও বৃদ্ধি পাবে। জৈব অনুঘটক কাকে বলে? জৈব অনুঘটকের উদাহরণ হলো এনজাইম বা উৎসেচক। এই এনজাইম কাকে বলে? এটা হচ্ছে বায়োলজি জিনিস, বাট এক্সট্রা ইনফরমেশানের জন্য কেউ এটা পড়ে রাখতেও পারো, স্কিপ করে গেলে কোনো ক্ষতি নেই। পরের যে কোশ্চেনটা রয়েছে, এনজাইমের প্রকৃতি কীরূপ? অপশান এ লাগাবে প্রোটিন ধর্মী, শর্করা ধর্মী, লিপিড ধর্মী। অ্যান্সার হবে প্রোটিন ধর্মী। আলুতে উপস্থিত একটি এনজাইমের নাম কি? 1 নম্বরের কোশ্চেন আসতে পারে। আলুতে উপস্থিত যে এনজাইম সেটা হলো ক্যাটালিক। এবং তরমুজের বীজেতে মানে বীজে যে এনজাইমটা পাওয়া যায় সেটা হচ্ছে কি? ইউরিয়েজ। ইউরিয়েজ কোথায় থাকে? না তরমুজের সিডে হচ্ছে ইউরিয়েজ এনজাইমটা উপস্থিত থাকে। পরবর্তীকালে যে বিক্রিয়াটা, তাপমোচী বিক্রিয়া কাকে বলে? তাপমোচীর আমরা যদি বলি তাপমোচী বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপমোচী বিক্রিয়া বলবো। এবং এর অপর যে বিক্রিয়া তাপগ্রাহী বিক্রিয়া তার উল্টা, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ গ্রহণ হয় তাকে আমরা কি বলবো? তাপমোচী বিক্রিয়া। তাপমোচী আর তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণটা কি হবে? না ক্যালসিয়াম CaCO3, ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটাই যদি তাপ দেয় কি উৎপন্ন হবে? CaO + CO2, অর্থাৎ শামুক ঝিনুক যে খোলকটা তৈরি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তাতে যদি আমরা তাপ দিই, তাপ দিলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এটা কি? পাথরের চুন। এই ক্যালসিয়াম অক্সাইড বাজার থেকে কিনে আনার পর আমরা তাতে জল মিশিয়ে দিই, অর্থাৎ H2O মিশিয়ে দিলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়াটি হওয়ার সময় বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হবে। তাই এটা হচ্ছে একটা কি? তাপমোচী বিক্রিয়া। এবং এই ক্যালসিয়াম অক্সাইডটা যখন তৈরি হয় নিশ্চয়ই তাপটা শোষণ করে রাখছে বলে তবেই জলের সঙ্গে বিক্রিয়া করে তাপটা উৎপন্ন করতেছে। তাহলে এই যে বিক্রিয়া অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট তাকে তাপ দিলে যে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CO2 উৎপন্ন হয়, এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। আর ক্যালসিয়াম অক্সাইড তাতে যদি আমরা জল যোগ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা পলিচুন পাই, এটা হচ্ছে তাপমোচী একটা বিক্রিয়া। তাপমোচী বিক্রিয়া। ঝালাইয়ের কাজে আমরা কোন গ্যাস ব্যবহার করি? না ঝালাইয়ের কাজে আমরা অ্যাসিটিলিন অর্থাৎ সংকেতটা কি? C2H2। এই অ্যাসিটিলিন গ্যাসটা আমরা ঝালাইয়ের কাজে ব্যবহার করি। বিক্রিয়াটা রয়েছে যেটা আমি অলরেডি রিপ্রেজেন্ট করেছি। পরবর্তীকালে যে কোশ্চেনটা, জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে? জারণের সংজ্ঞা অনেকভাবে দেওয়া যায়, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয় তাকে আমরা জারণ বলবো। বা এটা এভাবেও রিপ্রেজেন্ট করা যায়, যে রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেনের অনুপস্থিতিতে হয় তাকে আমরা বলবো জারণ। বা ইলেকট্রনের মতবাদ অনুযায়ী যে সংজ্ঞাটা উঠে আসে সেটা হচ্ছে, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন হয় তাকে আমরা জারণ বলবো। বিজারণ কাকে বলে? তাহলে যে রাসায়নিক বিক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে সংঘটিত হয় তাকে আমরা বিজারণ বলবো। অথবা হাইড্রোজেনভাবে দিলে কি হবে? না যে রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেনের উপস্থিতিতে সংঘটিত হয় তাকে আমরা বিজারণ বলবো। এবং ইলেকট্রনের আকারে যদি প্রকাশ করি তাহলে কি হবে? না যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা বিজারণ বলবো।
বিক্রিয়া কি, ক্লোরিন পরমাণু কি করবে, ক্লোরিন জিরোতে পরিণত হবে। কি করে, যদি একটা ইলেকট্রন আছে অর্থাৎ একটা ইলেকট্রন যদি বর্জন করে দেয়, তাহলে কি ক্লোরিন নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, অর্থাৎ সিএল নিষ্ক্রিয় নয়, এখানে মানে কি বলো প্লাসও থাকবে না মাইনাস থাকবে না, অর্থাৎ একটি ইলেকট্রন ত্যাগ করলে সিএল জিরোতে পরিণত হয়। এটা হচ্ছে কি জারণের বিক্রিয়া। অক্সিজেনে দুটো ইলেকট্রন আছে, বাট দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে একটাও ইলেকট্রন থাকবে না, অর্থাৎ অক্সিজেন তৈরি হবে। এটা হচ্ছে জারণের বিক্রিয়া। বিজারণ কাকে বলে অলরেডি বলে দেওয়া হয়েছে। বিজারণ কি, ইলেকট্রন গ্রহণ হবে, অর্থাৎ সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন যদি কি করে গ্রহণ করে তাহলে এনএ জিরোতে পরিণত হবে। এটা একটা বিজারণের বিক্রিয়া। পরবর্তীকালে আছে জারক পদার্থ কাকে বলে, বিজারক পদার্থ কাকে বলে। যে পদার্থের জারণ হয় সেই পদার্থটি হবে বিজারক পদার্থ, এবং যে পদার্থের বিজারণ হবে সেই পদার্থ হবে জারক পদার্থ। জারক পদার্থ কাকে বলে, সংজ্ঞা হিসাবে আছে যে পদার্থ নিজে বিজারিত হয় বাট অন্য পদার্থকে জারিত করে তাকে আমরা জারক পদার্থ বলবো। অর্থাৎ যে পদার্থটি বিজারিত হয় সেটি জারক পদার্থ। বিজারক পদার্থ কাকে বলে, যে পদার্থ নিজে জারিত হয় কিন্তু অন্যকে বিজারিত করে তাকে আমরা বিজারক পদার্থ বলবো। অর্থাৎ যার মধ্যে জারণ হয়েছে সেটা বিজারক পদার্থ, এবং যেটি যার বিজারণ হয়েছে সেটা হচ্ছে জারক পদার্থ। একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে জারণ এবং কিভাবে বিজারণ হচ্ছে। জেডএনও অর্থাৎ জিঙ্ক অক্সাইড, জেডএনও সেটা কি করতেছে, কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে না, জিঙ্ক ধাতু তৈরি করছে এবং কার্বন মনোক্সাইড তৈরি করতেছে। এখানে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক তৈরি হচ্ছে, এখানে কি অক্সিজেন পালিয়ে যাচ্ছে, তাহলে এটা হবে কি বিজারণ। কার্বন থেকে কি অক্সিজেন যুক্ত হচ্ছে এখানে, তাহলে এটা হবে জারণ। অর্থাৎ কার্বন থেকে যে কার্বন মনোক্সাইড তৈরি হয় এখানে অক্সিজেন যুক্ত হয়েছে, তাই এখানে হবে জারণ। এবং জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক যে তৈরি হয়েছে এখানে অক্সিজেনটা পালিয়ে গিয়েছে, তাই এটা হবে বিজারণ। পরবর্তীকালে যে একটা রিয়াকশন দেওয়া আছে তার মধ্যে জারণ আর বিজারণ কিভাবে রয়েছে এবং কোনটি জারক পদার্থ এবং কোনটি বিজারক পদার্থ সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ক্লোরিন পরমাণু Cl2 প্লাস 2H Br কি হবে HCl প্লাস Br2। এখানে ব্যালেন্সিং করার জন্য এখানে 2 দিতে হবে। তাহলে ক্লোরিন থেকে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন যুক্ত হওয়ার জন্য এটাকে কি বলা হয় বিজারণ। আর HBr থেকে শুধু Br অর্থাৎ এখানে কি হাইড্রোজেনটা পালিয়ে গিয়েছে, তাই এটা হবে কি জারণ। তাহলে এখানে জারণ বিজারণ তো দেখেছি, তাহলে এখানে জারক পদার্থ আর বিজারক পদার্থ কি হবে, তাহলে জারক পদার্থ কি, যার মধ্যে কি বিজারণ হয়েছে সেটা হচ্ছে জারক পদার্থ। তাহলে জারক পদার্থ বিজারণ কার হয়েছে, ক্লোরিন, তাহলে ক্লোরিন হচ্ছে জারক পদার্থ। বিজারক পদার্থকে যার মধ্যে জারণ হয়েছে সেটা হচ্ছে বিজারক পদার্থ। বিজারক পদার্থ কি না HBr, এটা হচ্ছে কি বিজারক পদার্থ। আর একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া হচ্ছে, তার মধ্যে সেখানে জারণ কোথায় বিজারণ কোথায় এবং জারক পদার্থ এবং বিজারক পদার্থ সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কি FeSO4, তার সঙ্গে আমরা কি লাগাচ্ছি জিঙ্ক লাগাচ্ছি, ZnO কি উৎপন্ন হবে জিঙ্ক সালফেট অর্থাৎ ZnSO4, আর কি তৈরি হবে ZnSO4 আর Fe তৈরি হবে। তাহলে এখানে FeSO4 থেকে Fe উৎপন্ন হচ্ছে, এখানে কি অক্সিজেনটা পালিয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে কি বিজারণ। জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট যে উৎপন্ন হচ্ছে এখানে অক্সিজেন কি যুক্ত হচ্ছে, তাহলে এটা হবে জারণ। আমরা জানি যে পদার্থটা জারণ হয় সেটা হচ্ছে কি বিজারক পদার্থ, তাহলে বিজারক পদার্থ কি হবে Zn। জারক পদার্থ কি, জারক পদার্থ যে পদার্থের বিজারণ হয়েছে সেটা হবে জারক পদার্থ, কি হবে FeSO4। ক্লাসটা এতটাই ছিল, সকলকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।